আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেননি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বীর চট্টগ্রাম এই বন্দর নগরীর উপকণ্ঠে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখানকার 4টি আসন এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ি আসনের প্রার্থীদের সমর্থনে গণভোটের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জনাব নজরুল ইসলাম, মঞ্চে বসা বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টগ্রাম ভাই ও বোনেরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আজকে সকাল থেকে শুরু করে এই অঞ্চলে আপনাদের সামনে এটি আমার প্রথমবার হাজির হওয়া। আমরা বয়সকালের থেকে শুরু করে এখানে এসে থেকেছি। দুটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের করে কিছু আমানত রেখে এখান থেকে আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাই। এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব। এর আধা ইঞ্চি মাটিও ইনশাআল্লাহ আমরা কাউকে দেব না। জুলাই যোদ্ধারা বলেছিল জীবন দিব, জুলাই দিব না। আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব, মাটি দেব না। কোন আধিপত্যবাদ বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করতে তারা সর্বদা তৎপর। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভার। তিনি হচ্ছেন এনসিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ। জনমানসকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টগ্রামবাসী আপনাদেরকে এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ার বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। সম্মানিত ভাইরা, আমরা তো সকলেই মজবুত ছিলাম, আমরা আরেকটু বেশি। আমাদের পর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। রকিবইদার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালোকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতির এখানে সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের 11 কোটি মানুষ। তারা তাদের মাথায় অংশ পেয়ে গেছে। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে। আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক?
আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দেওয়া? যদি তাই চান তাহলে বেশিরভাগের সংস্কৃতের যারা এদেরকে চিরতরে লালন থাকা যাবে। আফসোস, সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করল, শহীদ পরিবারের কাছে দৌড়ে গিয়ে হাজির হল, আহত বন্ধুদের পাশে গিয়ে সান্ত্বনা দিল, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, আর সেই জায়গায় একজন চাঁদাবাজিতে ছাপায়। আমি 500 নেই 500 নেই, তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছে, আমরা সবাই মজলুম ছিলাম, মেহরবানি করে এখন জালেম হবে না, মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সম্রাজ্যের পাহাড় বন্ধ করুন। এখানে ওখানে বিভিন্ন জায়গায় দখলদারি শুরু হয়ে গেল। এই দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে যাবে। এরা বাংলাদেশকে কি দিবে? ওই 28 সালে 6 সালের 28 অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও করা শান্তির পথে মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসা করতে তারা আসছেন না। এখন তারা লেগেছেন আমাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে। এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা, তারা মা বোনদের গায়ে মারবে, তারা হুমকি দেয় কাপড় পরতে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করবো, প্রথম তোমার মাকে সম্মান করো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারো। আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাহলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের কথা। কালাম আমার ভালো এবং এরা চাইটা জন্তুর মতো কালকে নির্দিষ্ট। আমি কেন এর প্রতিবাদ করি? এখন আমার আইডি হ্যাক করে আমার নামে একটু জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইল কে? ঠাকুর করে ফেলে ওই কলার মধ্যে কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করাতে একটা তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে তারা করছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটা আমরা আবিষ্কার করবো। এখন কার কথা বলবো? লাল বৈশাখের কথা বলবো না কালো বৈশাখের কথা বলবো? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন 2 ব্যয় পাশাপাশি, ছেলে শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস বৃষ্টি মিষ্টি বড় হয়েছে, একজন হঠাৎ করে বাড়ির মালিককে দান করতে লাল বৈশাখ একটু আসে, লাল বৈশাখ আসে বলে যে একটু শরীর এখন আরেক ব্যয় দিকে এসেছেন, তিনি হা করে লাল বৈশাখের দিকে থাকে এসে খাওয়া দাওয়া বলে গেছে। উনি আর খাই না। ওই পারদর্শী লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলো ব্যয়টা কি হলো? আমার একটু লোককে দেখে এখানে আত্মকে দেখে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। ওই যে আপনি যখন তাহলে লাল বৈশাখ বলে ডাকলেন, যখন এখানে আসলো আর চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল বৈশাখ বলতেন এই এলাকার কালো বৈশাখ হবে।